হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সবাইকে ওয়েলকাম করছি আমাদের ফেসবুক গ্রুপ লাইভ ভিডিওতে। আশা করছি আপনারা সবাই কানেক্ট হবেন ভিডিওতে। আজকে আমি চেষ্টা করব নার্সিং ভর্তি পরীক্ষার বিস্তারিত বিষয়গুলো নিয়ে আজকে একটু লাইভে আলোচনা করার জন্য। নার্সিং ভর্তি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই। আমরা জানি মেডিকেল ভার্সিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভুল হলে নাম্বার কাটা যায়, কিন্তু একটি ভালো সংবাদ হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই। অনেকেই জানতে চাচ্ছ যে কি কি সাবজেক্ট পড়লে চান্স পাওয়া যাবে সরকারিতে এবং কিভাবে পড়লে চান্স পাওয়া যাবে। সো এই ক্ষেত্রে আমি বলবো, যারা বিএসসি নার্সিংয়ে ভর্তি পরীক্ষা দিবা, মানে যাদের এসএসসি এইচএসসি সায়েন্স গ্রুপ, তারা যে যে সাবজেক্ট পড়লে চান্স পেতে পারো সেগুলো হচ্ছে, আমি একটু বলছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। তোমাদের ইন্টারমিডিয়েটের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো পড়বা। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির ক্ষেত্রে আমি বলবো বেশি কঠিন জিনিসগুলো নার্সিংয়ে পড়ার প্রয়োজন নেই। মানে প্রিপারেশনের ক্ষেত্রে বেশি কঠিন অনেক কিছু আছে, যেমন ফিজিক্সের, কেমিস্ট্রির অনেক কঠিন অনেক কিছু আছে। সেই ক্ষেত্রে সেগুলো তোমরা বাদ দিতে পারো, মানে স্কিপ করে পড়তে পারো। একদম বেসিক যে জিনিসগুলো সেগুলো পড়লে ভালো হবে। যেমন জ্ঞানমূলক টাইপের যে এমসিকিউগুলো, সেইভাবে যদি পড়ো সেক্ষেত্রে তোমাদের জন্য ভালো হবে। আর আমি বলবো, যারা একদম সরকারিতে চান্স পেতে চাও তাদের জন্য বলবো, তোমরা যদি ভালোভাবে প্রিপারেশন নাও, মানে তোমাদের প্রিপারেশন যদি অন্যদের থেকে এগিয়ে থাকে সেক্ষেত্রে চান্স পাবা শিওর। তো সেই ক্ষেত্রে প্রিপারেশনটা কীভাবে এগিয়ে রাখবে? প্রিপারেশনটা এগিয়ে রাখার জন্য তোমাদের অবশ্যই অন্যদের থেকে ভালো প্রিপারেশন নিতে হবে। যেমন এইচএসসির পাশাপাশি তোমরা যদি এসএসসি লেভেলের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিগুলো একবার রিভিশন দিতে পারো এবং 9-10 সাধারণ বিজ্ঞান মানে জেনারেল সায়েন্স থেকে, যেহেতু নার্সিং ভর্তি পরীক্ষায় বেশি কঠিন কোশ্চেন আসে না, সেক্ষেত্রে তোমরা এসএসসি লেভেলের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিগুলোও যদি একটু দেখো, তাহলে তোমাদের প্রিপারেশন অন্যদের থেকে অনেক গুণে এগিয়ে থাকবে এবং তোমার চান্স পাওয়াটা আরও সহজ হবে। আর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি গেল, আর হচ্ছে সাধারণ জ্ঞান। তো সাধারণ জ্ঞানের জন্য সিলেবাস হচ্ছে আনলিমিটেড, মানে যেহেতু সাধারণ জ্ঞান থেকে মাত্র 10টা কোয়েশ্চেন আসবে এবং সেগুলো সাম্প্রতিক দিকে বেশি ফোকাস করে, মানে সাম্প্রতিক সাধারণ জ্ঞান। তো সাম্প্রতিক সাধারণ জ্ঞানে ভালো করার জন্য তোমাদেরকে অবশ্যই মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট ওয়ার্ল্ড এগুলো পড়তে হবে। সো মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স ওয়ার্ল্ড এগুলা যে কোনো লাইব্রেরি দোকানে পাওয়া যায়, 20 টাকা দাম। আমিও পড়ি, আমি নার্সিংয়ে পড়ি, স্টিল আমি সাধারণ জ্ঞানের প্রতি এখন আমার ইন্টারেস্ট আছে। তো সাধারণ জ্ঞানে অবশ্যই তোমাদেরকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট ওয়ার্ল্ড ছাড়াও তোমরা আরও যেগুলো পড়তে পারো সেগুলো হচ্ছে নতুন বিশ্ব, এটা প্রফেসর্স প্রকাশনের সাধারণ জ্ঞানের খুব ভালো মানের একটা বই। আমিও যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিয়েছিলাম আমিও নতুন বিশ্ব বইটা পড়েছি। এবং আমি বলবো জুবায়ের্স জিকে নামে শর্টকাট একটা ছোট একটা সাধারণ জ্ঞান বই আছে, সেটাও তোমরা ফলো করতে পারো। মানে সাধারণ জ্ঞানে যেহেতু নির্দিষ্ট কোনো সিলেবাস নেই, তো তোমার হাতের কাছে যেই সাধারণ জ্ঞান বইটাই আছে বা তুমি যেটা অ্যাফোর্ড করতে পারো, কিনতে পারো দোকান থেকে, সেটা থেকে প্রিপারেশন নিতে থাকো। আর এখন কথা বলবো ইংলিশ গ্রামার নিয়ে। সো যেহেতু নার্সিং ভর্তি পরীক্ষায়, আমি এখন বিএসসির কথা বলছি, বিএসসি এবং ডিপ্লোমা সবার জন্যই ইংলিশ গ্রামার পড়তে হবে এবং সাধারণ জ্ঞানটা পড়তে হবে। সো সাধারণ জ্ঞান, ইংরেজি, বাংলা ব্যাকরণ, এই তিনটা বিএসসি ডিপ্লোমা সবার জন্য একই। তো যেটা বলছিলাম, ইংরেজির জন্য তোমরা বিশ্ববিদ্যালয় ভর্তির বা মেডিকেল ভর্তির বিভিন্ন ইংরেজি গাইড পাওয়া যায়, যেমন অ্যাপেক্স নামে একটি খুব ভালো বই আছে ইংলিশ গ্রামারের প্র্যাকটিসের, এবং আরেকটা বই আছে যেটা আমি ফলো করতাম বিশ্ববিদ্যালয় ভর্তির কোচিংয়ের সময়, সেটা হচ্ছে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম। এটা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, এই বইটা প্রফেসর্স প্রকাশনের খুব ভালো বই প্র্যাকটিসের জন্য। এটাতে অনেক গ্রামারের রুলস দেওয়া আছে, সুন্দরভাবে এমসিকিউগুলো অ্যান্সার করা আছে এবং বিভিন্ন কোয়েশ্চেনের বর্ণনা, মানে কিভাবে এটা হলো, এগুলো ডিসক্রাইব করা আছে। সো এইভাবে যদি তোমরা ইংলিশের প্রতি গুরুত্ব দাও,
তো আমি বলবো যে অ্যাপেক্স অথবা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম যে কোনো একটা বই ফলো করতে পারো। আর মানে যে যত ভালো প্রিপারেশন নিতে পারো, যে কম প্রিপারেশন নিবে সে কীভাবে চান্স পাবে আমার মাথায় ঢোকে না। আবার অনেকেই বলে অল্প পরে কিভাবে চান্স পাওয়া যায়। অল্প পরে আসলে সরকারি নার্সিংয়ে চান্স পাওয়া যাবে না, এখন অনেক কম্পিটিশন। গতবার বিএসসি ডিপ্লোমা মিলিয়ে 54,000 স্টুডেন্ট পরীক্ষা দিছে, তার মধ্যে বিএসসি নার্সিংয়ে প্রায় 14,000, বাকি দুইটাতে ডিপ্লোমায় নার্সিংয়ে প্রায় 25,000, আর ওইটাতে 8-10,000-এর মতো। সো এই ছিল ইংরেজির কথা। আর বাংলা ব্যাকরণ, সো বাংলা ব্যাকরণ বিএসসি ডিপ্লোমা মিডওয়াইফারি সবাইকেই পড়তে হবে। সেটা হচ্ছে 9-10-এর ক্লাস 9-10-এর একটা বোর্ড ব্যাকরণ বই আছে, এটার নাম হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণ, লিখেছেন মুনির চৌধুরী। আমি আবারও বলছি, যারা বিএসসি ডিপ্লোমা এবং মিডওয়াইফারিতে ভর্তি পরীক্ষা দিবা তোমাদের অবশ্যই যে 9-10-এর যে বোর্ড বাংলা ব্যাকরণ বইটা সেটা পড়তে হবে। সেটার নাম হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণ, বইটি লিখেছেন মুনির চৌধুরী। সো এই বইটা A to Z মানে প্রথম পেজ থেকে লাস্ট পেজ পর্যন্ত ভালোভাবে পড়তে হবে। এটা থেকে বাংলা গ্রামারের মানে বাংলা ব্যাকরণের সবগুলো কোশ্চেন পরীক্ষা কমন আসবে যদি ভালোভাবে পড়ে যাও। আর একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সাবজেক্ট অনুযায়ী তো বললাম। আর হচ্ছে এবার আসি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড ডিপ্লোমা ইন মিডওয়াইফারি। সো আমি প্রথমে বলতে চাই ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স আর ডিপ্লোমা ইন মিডওয়াইফারির মান বন্টন এবং প্রশ্ন যে সাবজেক্ট থেকে আসবে দুইটা একই। সো যাদের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্সে পরীক্ষা দিবা এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে পরীক্ষা দিবা, তোমাদের জন্য বলছি সাধারণ বিজ্ঞান। তো তোমাদের 9-10-এর একটা সাধারণ বিজ্ঞান বই ছিল, সেটা তোমরা ক্লাস 9-10-এ পড়ে আসছো। সাধারণ বিজ্ঞান যারা আর্টস কমার্সের স্টুডেন্ট তারা বুঝতে পারো। তো এই বইটা তোমাদেরকে খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে এই বইটা থেকে। এই বইটা তোমরা লাইব্রেরিতেও পাবা বা তোমাদের ছোটো ভাই বন্ধু থেকেও কালেক্ট করতে পারো। সো সাধারণ বিজ্ঞান থেকে 40টি কোশ্চেন আসবে এমসিকিউ। সেক্ষেত্রে তোমরা যদি সাধারণ বিজ্ঞানের এই বইটি ভালোভাবে পড়ো মানে সবগুলো প্রশ্ন পেরে যাবা। আর আরও ভালো পারার জন্য, কারণ রিডিং পরে অনেক সময় এমসিকিউটা তোমরা ধরতে পারো না, সেক্ষেত্রে আমি বলবো একটা সাধারণ বিজ্ঞানের বই পাওয়া যায় গাইড টাইপের, সেটা লাইব্রেরিতে পাবা তোমরা। সেটা হচ্ছে প্রফেসরস সাধারণ বিজ্ঞান এমসিকিউ রিভিউ। এটা প্রফেসরস পাবলিকেশনের খুব ভালো একটা বই। আমি আবারও বলছি বইটার নাম প্রফেসরস সাধারণ বিজ্ঞান এমসিকিউ রিভিউ। বইটা যদি কেনো তাহলে তোমার প্রস্তুতি অন্যদের থেকে এগিয়ে থাকবে। যারা চান্স পেতে চাও তারা অবশ্যই এই বইটি সংগ্রহ করবা এবং এটা থেকে প্রস্তুতি নিবা। আর সাধারণ জ্ঞান ক্ষেত্রে তো একটু আগেই বললাম, সাধারণ জ্ঞান সবার জন্যই সেম, বিএসসি ডিপ্লোমা মিডওয়াইফারি। আমি আবারও বলছি প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে এবং নতুন বিশ্ব বা জোবাইস জিকে, এই দুইটার যে কোনো একটা বই তোমরা ফলো করতে পারো। আর ইংরেজি গ্রামারের ক্ষেত্রেও সেম। ইংরেজিতে যদিও এত ডিটেলস এত কঠিন কোশ্চেন আসবে না ইংরেজির জন্য, তবুও যদি প্রিপারেশন নাও, যদি গ্রামারগুলো শিখো তাহলে পারবা সহজেই, কিন্তু অন্যদের উপর ভরসা করতে হবে না তখন। সো নিজে যদি ভালোভাবে প্রিপেয়ার্ড হয়ে পরীক্ষার হলে যাও, নিজের মধ্যে একটা কনফিডেন্ট থাকবে, খুব সহজেই অ্যান্সার করতে পারবা। এই ছিল। এখন আমি একটু কমেন্টগুলোর দিকে যাই, কেউ যদি আলাদাভাবে কিছু জানতে চায় আমি সেটার উত্তর দিব। তোমরা কানেক্টেড থাকো। আর আমি আশা করেছিলাম অনেকেই আসবে, বাট খুবই অল্প। যারা লাইভে নেই তারা পরে ভিডিওটি দেখে নেবে। ওকে, স্মৃতি দাস লিখেছেন এমসিকিউ এর যে বইটা বলেছেন ভাইয়া, এটা কি বিএসসির জন্য পড়া যায় না? স্মৃতি দাস, তুমি যদি থাকো তুমি আবার কমেন্ট করে জানাও তুমি কোন এমসিকিউ বইটার কথা বলছো। প্রফেসরস সাধারণ বিজ্ঞান এমসিকিউ রিভিউ, হ্যাঁ এই বইটা বিএসসিতে যারা পরীক্ষা দিবে তারাও চাইলে পড়তে পারো, কারণ এটা খুবই ভালো একটা বই। মানে এটাতে ভেঙে ভেঙে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি রিলেটেড যে এমসিকিউগুলো, মানে জেনারেল সায়েন্স মানে ওভারঅল সব কিছুর সায়েন্স মিলিয়ে যে একটা সাধারণ বিজ্ঞান, মানে যেটা সবার জানা প্রয়োজন এই টাইপের। হ্যাঁ স্মৃতি দাস, তোমরা এই বইটি ফলো করতে পারো। যারা বিএসসিতে পরীক্ষা দিবা মেইন বইয়ের পাশাপাশি এই বইটা যদি পড়ো তাহলে ভালো হবে, খারাপ হবে না, অন্যদের থেকে তোমাদের প্রিপারেশন এগিয়ে থাকবে। ওকে, অতৃপ্ত ভালোবাসা ভাইয়া লিখেছেন হ্যালো, আমি হাই জানাচ্ছি। সরি ফর লেট, কারণ আমি একটা জিনিস নিয়ে আলোচনা করছিলাম।
আর ইয়ারব হোসেন লিখেছেন ম্যাথ নিয়ে কিছু বলেন, বিএসসিতে আসবে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর নাইস কোয়েশ্চেন। ম্যাথ নিয়ে অনেকেই কনফিউজড। বিএসসি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি গত বছর আসলে যেই মানবন্টন দেওয়া হয়েছিল সেই মানবন্টন অনুযায়ী আসলে পরীক্ষাটা হয়নি, মানবন্টন ঠিকভাবে ওরা মেনটেন করেনি। কিন্তু ম্যাথের ব্যাপারটা আসলে একটা ট্র্যাজেডিক, মানে গত বছর সবাই এক সপ্তাহ আগে অনেকগুলো গ্রুপে বলেছে, ফেসবুক গ্রুপে, যে ম্যাথ থেকে কোশ্চেন আসবে না। আবার অনেক গ্রুপ বলেছে ম্যাথ থেকে কোশ্চেন আসবে। পরে আসলেই দেখা গেছে ম্যাথ থেকে কোশ্চেন আসছে। কিন্তু ম্যাথ থেকে যে কোশ্চেন আসছে তোমরা দেখলে বুঝতে পারবা সেগুলা স্কুল লেভেলের, মানে ক্লাস 8-9 এরকম লেভেলের। সো তোমরা যারা স্কুলে ম্যাথে একটু ভালো ছিলা, তোমরা প্রিপারেশন ছাড়াও কয়েকটা কোশ্চেন, মানে 5-6টা কোশ্চেনের অ্যান্সার করতে পারবা। আর যারা মনে করো যে ম্যাথে একটু দুর্বল, তোমরা তোমাদের 8-9 এখন তো সৃজনশীল, তো 8-9 বইয়ের, বোর্ড বইয়ের যে এমসিকিউগুলো আছে ম্যাথের, সেগুলো একটু দেখবা বা বিভিন্ন সূত্রগুলো একটু দেখবা, তাহলে অঙ্কগুলো পারবা। সো যদি আসে, আমি গ্যারান্টি দিচ্ছি না যে আসবে বা আসবে না, কারণ প্রশ্ন তো আর আমি করব না, আমি কোনো অফিসিয়াল কোনো নার্সিং ইনস্টিটিউট এগুলোর সাথে আমি ব্যক্তিগতভাবে জড়িত না। আমি এমনিতে নার্সিং স্টুডেন্ট, তো আমি এমনিতে সব খোঁজখবর রাখি, যেহেতু গ্রুপের একটা বড় দায়িত্বে আছি, মানে গ্রুপটার অ্যাডমিন আমি। সো সেই ক্ষেত্রে আমি সব কিছু সম্পর্কে একটু ধারণা রাখি। তো ম্যাথের ব্যাপারটা আমি বলবো যে ম্যাথ আসবে কি আসবে না সেটা শিওর বলা যাচ্ছে না। যদি এই বছরের সার্কুলারে ম্যাথের কথা উল্লেখ থাকে তাহলে ম্যাথ আসতেও পারে, আবার যদি উল্লেখ না থাকে তাহলে নাও আসতে পারে। কিন্তু গত বছর আসছে। আর আমি তোমাদেরকে সাজেস্ট করব, তোমাদের যদি সম্ভব হয় গত বছরের প্রশ্ন কালেক্ট করো, যে কোনো একটা গাইড কেনো। ওই গাইডে যেমন বাজারে অনেক গাইড পাওয়া যায়, নিউরন, বেসিক, নিয়োগ, তারপর প্রফেসর্স প্রকাশনী, এরকম কয়েকটা গাইড পাওয়া যায়। তোমরা যে কোনো একটা গাইড কিনবা যেইটাতে গত বছরের প্রশ্ন আছে, তাহলে প্রশ্ন দেখলে তোমরা বুঝতে পারবে আসলে অঙ্ক যে আসে সেগুলো কি খুব কঠিন না খুব সহজ। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ স্মৃতি দাস, তুমি এমসিকিউ রিভিউ বইটা পড়তে পারো, ভালো হবে। আর যদি পাশাপাশি 9-10 ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বইগুলো একটাবার রিভিশন দিতে পারো, সেক্ষেত্রে তোমার প্রিপারেশনটা এগিয়ে থাকবে যদি সময় থাকে তোমার হাতে। আর যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ইন্টারের যেগুলো পড়বা, একদম ডিটেইলস এত কঠিন কঠিন সব কিছু পড়ার দরকার নাই। মানে জ্ঞানমূলক টাইপের যে এমসিকিউগুলো হয় ওগুলো শুধু পড়লে তোমার প্রিপারেশন ইনশাল্লাহ ভালো হবে। থ্যাংক ইউ। তো তোমাদের অন্য কারো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। ওকে, মিশু ভাইয়া লিখেছেন বায়োলজির জন্য কিভাবে প্রিপারেশন নেব। হ্যাঁ, আচ্ছা, যেহেতু বায়োলজি ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এবং বায়োলজি থেকে অনেক কোয়েশ্চেন আসবে, প্রায় 30 মার্ক সম্ভবত, সেক্ষেত্রে আমি বলবো বায়োলজি। আগে হচ্ছে আমার প্রথম সাজেশন হচ্ছে তোমরা গত বছরের কোয়েশ্চেন দেখো। গত বছরের কোশ্চেন দেখলেই তোমাদের একটা আইডিয়া হবে যে পরীক্ষাতে আসলে কি ধরনের, কোন টাইপের কোশ্চেন হয়, এবং সেই কোশ্চেনগুলো কি তোমার নাগালের মধ্যে নাকি অনেক কঠিন। তো যদি প্রথমেই কোশ্চেন দেখো মিশু, তাহলে বুঝতে পারবা যে আসলে তোমার প্রিপারেশনটা কেমন নিলে ভালো হবে। কারণ বায়োলজিতে অনেক কঠিন জিনিসও আছে ইন্টারে, আবার অনেক সহজ সহজ জিনিস আছে। আমি বলবো জ্ঞানমূলক টাইপের যে এমসিকিউগুলো হয় সেভাবে পড়ো, বেশি ডিটেলস, বেশি কঠিন কঠিন জিনিসগুলো স্কিপ করতে পারো। ঠিক আছে, ধন্যবাদ। তবে যদি পারো ভালোভাবে রিভিশন দিয়ে আসবা। আর তোমার যে ইন্টারের যে গাইডগুলো আছে বায়োলজির, সেই গাইডের, যেমন বায়োলজি বা পদার্থ বা রসায়ন, ওই গাইডের মধ্যে এমসিকিউ কোশ্চেন থাকে না, এই এমসিকিউগুলো ভালোভাবে রিভিশন দিবে, তাহলেও তোমার প্রিপারেশন অনেকাংশে এগিয়ে থাকবে অন্যদের থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। সো এখন আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলবো। সরি ফর দ্যাট, একটু পানি খেয়ে নিই, গলা শুকিয়ে যাচ্ছে। তোমাদের অন্য কারো কোয়েশ্চেন থাকলে আমাকে বলতে পারো। মাঝখান দিয়ে আবারও বলে নিই, নার্সিং ভর্তি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই। আচ্ছা, এখন আমি কথা বলবো ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স আর ডিপ্লোমা ইন মিডওয়াইফারির মধ্যে পার্থক্য। এই বিষয়টা নিয়ে আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে কোনটাতে অ্যাপ্লাই করবো, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স নাকি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি। সো ওকে, ওয়েলকাম মিশু। এখন আমি একটু আলোচনা করব ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারির মধ্যে পার্থক্য কী। সো মিডওয়াইফারি বলতে
মা এবং শিশুর স্বাস্থ্য, মানে বাচ্চাদের জন্ম এবং ওই জন্মের সময় মায়ের কেয়ার এবং বাচ্চাদের কেয়ার, যেটাকে বাংলাতে ধাত্রী নার্স বলা হয়, এই টাইপের। সো এটা যারা ইন্টারেস্টেড তারা করতে পারো। বাংলাদেশে বর্তমানে 38টা ইনস্টিটিউটে আছে ডিপ্লোমা ইন মিডওয়াইফারির জন্য, এবং সেখানে 975টা সিট। তো 38টা ইনস্টিটিউটে 975টা সিট কিন্তু খুব বেশি না। আর অপরদিকে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিতে ডিপ্লোমা নার্সিং সায়েন্সটাও আছে এবং এটার সাথে মিডওয়াইফারিটাও আছে। মানে যদি কেউ ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এটাতে অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে তোমার কিন্তু দুইটাই কাভার হয়ে যায়। তুমি দুই দিকের নার্সই হতে পারবা। তুমি জেনারেল সাইডের নার্স হতে পারবা, যেমন হসপিটালের এমার্জেন্সি, পেডিয়াট্রিক, আইসিইউ, সিসিইউ, ক্যাথ ল্যাব বা যে কোনো হসপিটালের যে কোনো ওয়ার্ডে তুমি কাজ করতে পারবা। আর যদি স্পেশালি যদি কেউ মিডওয়াইফারি পড়ো, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, সেক্ষেত্রে তুমি শুধু মিডওয়াইফ নার্স হবা। আবার জেনারেল সাইডে আসাটা তোমার জন্য একটু প্রবলেম হবে। মানে তুমি স্পেশালিস্ট হচ্ছ মোট কথা মিডওয়াইফারির জন্য। আর এটাই হচ্ছে মেইন পার্থক্য। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিটা হচ্ছে একটা জেনারেল ডিপ্লোমা নার্সিং কোর্স 3 বছরের, ডিপ্লোমা ইন মিডওয়াইফারিও 3 বছরের। সো এটাই। সো যারা ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে দিতে চাচ্ছ ওয়েলকাম, এবং যারা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি দিবে তাদেরকেও ওয়েলকাম করছি, কারণ দুইটাই খারাপ, কোনোটাই খারাপ না। যেটা থেকে বের হও, জব আছে। বাংলাদেশ এবং বহির্বিশ্বে নার্স এবং মিডওয়াইফদের অনেক ডিমান্ড, মানে ডিমান্ড মিন্স অনেক কম, প্রয়োজনের থেকে অনেক কম আছে, এই জন্য ডিমান্ডের কথা বলছি। সো যেটা তোমার পছন্দ, মানে তুমি যদি মা এবং শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করতে আগ্রহী, তাহলে তুমি ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে ওয়েলকাম। আর যদি তুমি জেনারেল নার্সিং সাইডে কাজ করতে চাও, তাহলে তুমি যদি আর্টস কমার্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকো, সেক্ষেত্রে তুমি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্সে অ্যাপ্লাই করবা। আর যাদের এসএসসি এবং এইচএসসি সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আমি বলবো তোমরা অবশ্যই বিএসসি নার্সিং অ্যাপ্লাই করো। ওকে, সো আরেকটা কমন কোয়েশ্চেন সবাই আমাকে জিজ্ঞেস করে, আমি বেসরকারিতে ভর্তি হতে হলে কি করব? ওকে, সো আমি এটা নিয়ে একটু পরে কথা বলবো। দেখি কোনো কেউ কমেন্টে কোনো কিছু জিজ্ঞেস করেছে কিনা। সো তোমাদের যদি কোনো স্পেশাল কোয়েশ্চেন থাকে লাইভে বলতে পারো, কারণ তোমাদের এই কোয়েশ্চেনগুলো হচ্ছে সবার কোয়েশ্চেন। এগুলোকে এফএকিউ বলা হয়, মানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। আর আমি কয়দিন পর এতটাই ব্যস্ত হয়ে যাব, আসলে প্রত্যেকের কমেন্টে যে রিপ্লাই দেওয়ার মতো সময় অনেক ক্ষেত্রে আমার থাকে না। আবার অনেকে আমাকে ইনবক্সে নক করে, কিন্তু আসলে এত টেক্সট করার বা এত সময় নিয়ে চ্যাট করার আমার হাতে ওরকম সময় নেই। আমি চাই আমার স্পেশাল টাইমে আমি কিছু পোস্ট তৈরি করব, সেখানে তোমাদের কমন কোশ্চেনগুলোর উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করি। আর অনেকে আমার সাথে রাগ করো, কিন্তু আসলে আমি চেষ্টা করছি আমার সাধ্যমতো সবাইকে হেল্প করার জন্য। তুমিও এরকমভাবে অন্য কিছু করে অন্যদেরকে হেল্প করো। অনেকে আমাকে মানে কমেন্ট করে অনেকে গালমন্দও শুনেছি। আসলে তখন খারাপ লাগে, কিন্তু আবার যখন অনেকে হেল্প পায়, গত বছর যেমন আমাদের গ্রুপে 14,000 স্টুডেন্ট ছিল, এখান থেকে অনেকেই চান্স পেয়েছে। সো আবার তারা যখন বলে যে ভাই আমি এই জায়গাতে চান্স পেয়েছি, আপনাকে অনেক ধন্যবাদ, তখন আবার মনটা ভরে যায়, ভালো লাগে। সো সব কিছুর প্রস অ্যান্ড কনস থাকবে, মানে ভালো এবং মন্দ দিক থাকবে। সো সব কিছুই মাথায় নিয়ে চলতে হবে। আচ্ছা, আরেকজন কমেন্ট করেছেন, বিএসসি নার্সিং সম্বন্ধে একটু বলবেন প্লিজ। আচ্ছা, বিএসসি নার্সিং সম্পর্কে অলরেডি বলেছি অনেকক্ষণ। বিএসসি নার্সিং সম্পর্কে, আচ্ছা ওকে ফাইন, আবার বলছি। বিএসসি নার্সিংয়ে যারা চান্স পেতে চাও, মানে সরকারি নার্সিংয়ে যারা পড়তে চাও, সেক্ষেত্রে আমি বলবো তোমাদের ইন্টারমিডিয়েটের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সেগুলোর মধ্য থেকে সব কিছু পড়ার প্রয়োজন নেই। একদম বেসিক যে জিনিসগুলো, মানে সাধারণ যে জিনিসগুলো তোমার জানতেই হবে, যেমন জ্ঞানমূলক টাইপের যে এমসিকিউগুলো হয় সেগুলো জানতে হবে। এবং পাশাপাশি তোমরা 9-10-এর সাধারণ বিজ্ঞান বইটাও পড়বে, কারণ ওই বইয়ে অনেক বেসিক জিনিস আছে, সেগুলো অনেক সময় সায়েন্সের স্টুডেন্টরা ভুলে যায়। সো বেসিক জিনিসগুলো যদি একবার রিভিশন দিতে পারো, সেক্ষেত্রে ভালো হবে। আর যদি সম্ভব হয় সেক্ষেত্রে তোমরা 9-10-এর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিগুলো একবার রিভিশন দিবা,
কারণ 9-10-এর যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সেগুলোতে অনেক বেসিক জিনিস আছে যেগুলো ইন্টারমিডিয়েটও আছে। তো কিন্তু যদি প্রিপারেশন ভালো নিতে চাও, যদি সরকারিতেই চান্স পেতে চাও, এবং তুমি যদি যেমন ঢাকাতেই যারা চান্স পেতে চাও, তাদের প্রিপারেশন হতে হবে, মানে টার্গেট থাকতে হবে ধরো 80+, 80-র উপরে মার্ক পেতে হবে। 70-এর উপরে পেলেও চান্স পাওয়া যাবে। কত মার্ক নিয়ে কোথায় চান্স পাওয়া যাবে সেটা নিয়ে আমি একটু পরে কথা বলবো। কিন্তু যারা মানে সরকারিতে চান্স পেতে চাও, অবশ্যই তোমাদের প্রিপারেশন অন্যদের থেকে ভালো হতে হবে। এটা করলে তোমরা চান্স পাবা। সো অন্যদের থেকে প্রিপারেশন কীভাবে ভালো হবে? যারা বেশি পড়বে, ডেলি অ্যাটলিস্ট 4 থেকে 6 ঘন্টা পড়বে, ডেলি অ্যাটলিস্ট 4 থেকে 6 ঘন্টা পড়তে হবে। এবং আমি বলবো তোমরা ইন্টারের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির পাশাপাশি 9-10-এর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং সাধারণ বিজ্ঞান এই জিনিসগুলো যদি পড়ো, আমি ফোর্স করছি না, এগুলো পড়া একদম বাধ্যতামূলক না, কিন্তু যদি পড়ো তাহলে অন্যদের থেকে তোমার প্রিপারেশন এগিয়ে থাকবে, চান্স পাবে। ধন্যবাদ। আর এখন আমি কথা বলবো বেসরকারিতে ভর্তি নিয়ে কিছু কথা বলবো। সো যারা বেসরকারি নার্সিংয়ে ভর্তি হতে চাও, মানে সরকারিতে তো সবাই চান্স পাবে না। বিএসসি নার্সিং কলেজে রয়েছে বাংলাদেশে 11টি সরকারি, যেগুলো একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সো 11টি কলেজে 1100 সিট আছে, সেক্ষেত্রে 10% ছেলে, 90% মেয়ে। সো এটা হচ্ছে পার্সেন্টেজ। তো তার মানে হচ্ছে 1100 কলেজে 9টাতে, মানে এটা তোমরা হিসেব করে নিও, 10% ছেলে, 90% মেয়ে। সো এইভাবে। আর যারা চান্স পেতে চাও, তোমাদের মার্ক অবশ্যই কমপক্ষে 70 থেকে বেশি হতে হবে। যারা বিএসসি নার্সিংয়ে ভর্তি পরীক্ষা দিয়ে সরকারিতে পড়তে চাও, তোমাদের মার্ক অবশ্যই 70 থেকে বেশি হতে হবে, মানে 70+ মার্ক পেলে তোমরা সরকারি নার্সিং কলেজে চান্স পাবা। এবার আসি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্সে। সো আমি আজকেই আমার পরিচিত কয়েকজন ডিপ্লোমাতে যারা পড়ে তাদের সাথে কথা বলেছি। একটা ছেলের সাথে কথা বলেছি আর একটা আপুর সাথে কথা বলেছি যারা সরকারি নার্সিংয়ে পড়ে, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্সে। সো আমার কথা হয়েছে মিডফোর্ড নার্সিং ইনস্টিটিউট, ঢাকা। বাংলাদেশের ঢাকাতে একমাত্র নার্সিং ইনস্টিটিউট ডিপ্লোমার জন্য, সেটা হচ্ছে মিডফোর্ড ইনস্টিটিউট। সেইটাতে যদি চান্স পেতে চাও তাহলে তোমাকে 70 থেকে বেশি পেতে হবে, সেম। কিন্তু গত বছর মেয়েদের জন্য লাস্ট স্কোর ছিল 72। আমি আবারও বলছি, ঢাকাতে যারা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্সে চান্স পেতে চাও, তোমাদের জন্য আমি বলছি 70 থেকে বেশি মার্ক পেতে হবে মেয়েদের জন্য। কারণ গত বছর মেয়েদের লাস্ট স্কোর ছিল 72। সো 72 পেয়ে, 72 বা 72 থেকে বেশি পেয়ে যারা ফার্স্ট চয়েস ঢাকা মিডফোর্ড দিয়েছে তারা ওখানে চান্স পেয়েছে। আর ছেলেদের ক্ষেত্রে এমনিতেই খুব লিমিটেড সিট, ডিপ্লোমাতে হচ্ছে মাত্র 40টা সিট, তাও 5টি নার্সিং ইনস্টিটিউট। আমি নামগুলো পরবর্তী পোস্টে দিয়ে দিব, এই মুহূর্তে আমার মনে নেই। সো 5টি নার্সিং ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্সের জন্য ছেলেদের সিট রয়েছে, যেমন ঢাকা আছে, কুমিল্লা আছে, আরেকটা মনে হয় দিনাজপুর, 3টা মনে আছে। বাকিগুলো আমি 5টা নার্সিং ইনস্টিটিউট আছে যেগুলোতে ছেলেদের জন্য সিট আছে। সো 5টাতে 40টা সিট আছে ছেলেদের জন্য। সো সরকারিতে আমি বলবো ছেলেদের জন্য খুবই টাফ। তো যারা বেসরকারিতে পড়তে চাও, তোমরা যাদের সামর্থ্য আছে বেসরকারিতে পড়ার জন্য, তোমাকে ওই সরকারি নার্সিং ভর্তি পরীক্ষায় কমপক্ষে 30 পেতে হবে, মানে 30 থেকে বেশি পেতে হবে। শুধু 30 হচ্ছে একদম পাস মার্ক, মানে পরীক্ষায় যেমন 33 পাইলে পাস, এরকম। সো যারা 30-এর বেশি পাবে তারা চাইলে বেসরকারিতে ভর্তি হতে পারবে। সো এখন সব নার্সিং কলেজে একই নিয়ম, মানে 10% ছেলে, 90% মেয়ে। সো বাংলাদেশে বর্তমানে অনেকগুলো ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ইনস্টিটিউট রয়েছে বেসরকারি। সো তোমাদের পছন্দ মতো সেখানে যোগাযোগ করতে পারো। আমার জানা মতে 165টা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ইনস্টিটিউট রয়েছে সারা বাংলাদেশে। সেখানে তো ঢাকাতেও অনেকগুলো আছে। যারা পড়তে চাও ইনস্টিটিউটে গিয়ে যোগাযোগ করে কিভাবে ভর্তি হয় সেটা নিয়ে জানবা। আমি পার্সোনালি কোনো কলেজে বিলং করি না, আমি শুধু যেখানে পড়ি সেখানে বিলং করি। আমি কোনো বিজনেস টাইপের কিছু করছি না, এটা টোটালি মানে নন প্রফিটেবল, মানে আমি কারো থেকে বিনিময় কিছু নিই না, আমি জাস্ট এমনিতেই হেল্প করি তোমাদেরকে। আমিও নার্সিংয়ে পড়ি, আমি বিএসসি নার্সিংয়ে পড়ি, এটা আমার 4র্থ বর্ষ। সো এই আর কি। সো যারা সরকারিতে চান্স পাবা তাদের জন্য তো শুভকামনা, যারা বেসরকারিতে পড়বা তারাও ভালো করবা। এখন আসছি
অনেকে বলে ভাইয়া সরকারিতে পড়লে তো ভালো ডিমান্ড, বেসরকারিতে পড়লে কি দাম পাবো, বেসরকারি পড়লে কি জব পাওয়া যাবে। এটা একটা ভুল ধারণা সবার। সরকারি এবং বেসরকারি এটা কোনো কথা নয়। মানে সরকারিতে পড়লে তোমার খরচটা সরকার বহন করবে, আর বেসরকারিতে পড়লে খরচটা তোমারটা তুমি বহন করবে, এটাই পার্থক্য। আর কোনো পার্থক্য নেই, সার্টিফিকেটে কোনো পার্থক্য নেই, কোনো কিছুতেই কোনো পার্থক্য নেই। কিন্তু অনেক ক্ষেত্রে বেসরকারি স্টুডেন্টরা অনেক ভালো করে। সরকারি স্টুডেন্টরা তো অবশ্যই ভালো করে, কারণ তারা ভালো বলেই সরকারিতে চান্স পায়। কিন্তু যারা বেসরকারিতে পড়ে তারা যে খারাপ করে তা না, তারাও ভালো পজিশনে যেতে পারে। সো সার্টিফিকেটের ভ্যালু সমান, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। মানে যারা সরকারিতে পড়বে এবং যারা বেসরকারিতে পড়বে সার্টিফিকেটের ভ্যালু একই, কোনো পার্থক্য নেই সার্টিফিকেটের ভ্যালুতে। সো চাকরির ক্ষেত্রেও কোনো পার্থক্য নেই। তুমি সরকারি চাকরির ক্ষেত্রে তো এখন সরকারি চাকরির জন্য আলাদা পরীক্ষা হয়, নার্সিংয়ের ক্ষেত্রেও। তো নার্সিংয়ে জবের জন্য পরীক্ষা দিতে হয়, যারা ওই পরীক্ষায় ভালো করবে তারা জবের জন্য কোয়ালিফাইড হবে, এই আর কি। সো তোমরা যদি অন্য কিছু জানতে চাও কমেন্টে বলো, আমি একটু ব্রেক নিচ্ছি। সো আই থিঙ্ক আমি আরো অনেক বেশি এক্সপেক্ট করেছিলাম, আসলে এই জন্যই মানুষের কম এক্সপেক্ট করতে হয়। আহ, আমি আশা করেছি আরো অনেক মানুষ হবে, অনেকে লাইভে জয়েন করবে। আই এম সরি বিকজ আমি একটু বাইরে গিয়েছিলাম, তাই একটু লেট হয়ে গিয়েছে। বাট আমি কমিটমেন্ট রেখেছি যে 9টার মধ্যে আসবো, কিন্তু 9টার একটু পরে এসেছি, 9:30টায়। ওকে, সো তোমরা অন্যরা যদি কিছু জানতে চাও কমেন্টে জানাও, আমি বলছি। এখন আমি কথা বলবো নার্সিং ক্যারিয়ার সম্পর্কে। সো নার্সিং ক্যারিয়ার সম্পর্কে বলতে গেলে যারা বিএসসি নার্সিং করবে এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স বা মিডওয়াইফারি কমপ্লিট করবা, জব আছে বাংলাদেশে, এবং দেশের বাইরে ভালো জব আছে, এবং নার্সের অনেক ডিমান্ড রয়েছে। সো কেউ হতাশ হবে না যে লেখাপড়া করে জব হবে কি হবে না, জবের অভাব নাই, বাংলাদেশে নার্সিং এর জব আছে। সো তোমরা যদি কমেন্ট করো, যদি কিছু জানতে চাও বলো, আমি নাহলে অন্য কিছু নিয়ে আলোচনা করব। সো আমি ভাবছি প্রতি শুক্রবার না, যেহেতু প্রতি শুক্রবার লাইভে আসা পসিবল না, 2-3টা শুক্রবার পর পর আমরা একটা একটা করে লাইভ করব। আর আমি চাই আরো বেশি এঙ্গেজমেন্ট, মানে আরো অনেক স্টুডেন্ট লাইভে থাকুক, তাহলে ভালো হয়, তাহলে কথা বলতেও ভালো লাগে। অল্প মানুষের সাথে কথা বলে মজা নাই। সো আমরা সকলেই জানি আসলে নার্সিং হচ্ছে একটা সেবামূলক পেশা। অনেকেই এই পেশায় আসতে চায়, অনেকে ঘৃণা করে, অনেকে ভালো চোখে দেখে না। এটা হচ্ছে আমাদের সোসাইটি প্রবলেম, আমাদের কালচারটা এরকম যে আমরা মানুষকে সম্মান দিতে জানি না। সো নার্সিং যেহেতু একটা মহৎ পেশা, আমাদের এই পেশার প্রতি সবার রেসপেক্টফুল হতে হবে, না? তোমরা কি মনে করো কমেন্টে জানাও। আমি অনেক ক্ষেত্রে দেখেছি, এবং ছেলেদের ক্ষেত্রেও বেশি স্টিগমাটাইজড মানুষ। আহ, ছেলেরা নার্সিং পড়ে এটা নিয়ে মানুষ হাসাহাসি করে, হোয়াট দ্য হেল, আই ডোন্ট নো। বাট মানে মানুষের চিন্তা ভাবনাগুলো না কেমন জানি নর্মাল না। সো ছেলেরাও নার্সিং পড়তে পারে, ছেলেরাও নার্স হয় এবং ভালো নার্স হয়। ছেলেরাও মেয়েদের পাশাপাশি ভালোভাবে এবং কম্পিটেন্ট ভাবে কাজ করতে পারে, এবং অনেক ক্ষেত্রে ছেলেরা ভালো কাজ করছে। যেমন আইসিইউতে বা ইমার্জেন্সি কেয়ারে, যেমন সিপিইউ দেওয়াতে ছেলেরা খুব ভালো করে। এবং অনেক ক্ষেত্রে যেখানে মেয়ে নার্সরা, অনেক ক্ষেত্রে মেয়েদের প্রাইভেসি বা
ধরো সাপোজ একটা পুরুষ পেশেন্ট, মানে একটা পুরুষ রোগী আর একটা মেয়ে নার্স, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে মেয়েরা কাজ করতে একটু লজ্জাবোধ করে বা অনেক ক্ষেত্রে অনেক প্রবলেম ফেস করে, কিন্তু সেখানে ছেলে নার্সরা ভালো কাজ করতে পারে এবং ওই ওই জায়গাটা ধরতে পারে। এবং ছেলে নার্সদের অনেক চাহিদা রয়েছে, অনেক ক্ষেত্রে অনেক চাহিদা আছে ছেলে নার্সদের। সো আমি আরও একটু কথা বলবো। নার্সিং, যদি তুমি নার্সিং পেশায় যারা আসতে চাও, তারা একদম সৎ মনোভাব নিয়ে আসবা যে আমি মানুষের জন্য কাজ করব, দেশের জন্য কাজ করব, পরিবারের জন্য কাজ করব, বা আমি স্পিরিচুয়াল লাইফটা ভালো চাই, এই জন্য আমি মানুষের সেবা করব, এই জন্য নার্সিংয়ে আসো, এই আর কি। আর নার্সিং পেশাটা হচ্ছে ছেলে, মানে পুরুষ এবং মহিলা দুজনই করতে পারে। নার্সিং হচ্ছে একটা পেশা, যেমন ডক্টরদের মধ্যেও মেয়ে ডক্টর, ছেলে ডক্টর আছে না, কিন্তু নার্সিংটাও একটা প্রফেশন। ডাক্তারি যেমন একটা প্রফেশন, নার্সিংও একটা প্রফেশন। এখানে দুইটা জেন্ডারই ভালোভাবে কাজ করতে পারে, এটা নিয়ে মানে কোনো কনফিউশন নেই। সো আপনাদের দৃষ্টিভঙ্গি এমন হওয়া উচিত যে আপনি তাকে একজন নার্স হিসাবে দেখবেন, সে ছেলে না মেয়ে সেটা সেই হিসাবে না, তাকে একজন কেয়ার গিভার, অ্যাজ এ হেলথ কেয়ার টিম মেম্বার হিসেবে দেখবেন, তাহলে ভালো হবে। আচ্ছা, নার্সিং নিয়ে কিছু বলবো। সো তোমরা নার্সিং সম্পর্কে কি জানো, কমেন্টে জানাও। আসলে ডাব্লিউএইচওর মতে, আমি ডাব্লিউএইচওর সংজ্ঞাটা পড়ে শোনাচ্ছি, তাহলে বুঝবা নার্সিংয়ের কি মর্যাদা, নার্সিংয়ের কি গুণ। দেখো, সো এখানে বলেছে নার্সিং encompasses autonomous and collaborative care of individuals of all ages, families, groups and communities, sick or well, and in all settings. সো এটার মানে হচ্ছে যে নার্সিং হচ্ছে এমন একটা প্রফেশন যারা একটা টিমে কাজ করবে, তারা কার 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 সেবা করবে। দেখো, তারা মানুষের সেবা করবে, শিশু, যুবক বা বৃদ্ধ, যে কোনো বয়সের মানুষের সেবা করবে এবং বিভিন্ন কমিউনিটির মানুষকে হেল্প করবে। যেমন আমাদের দেশে অনেক কমিউনিটি রয়েছে না, যেমন আমাদের দেশে নিম্ন শ্রেণীর মানুষ আছে, মধ্যম শ্রেণীর মানুষ আছে, আবার উচ্চবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, এরকম বিভিন্ন টাইপের ফ্যামিলি আছে। তো নার্সিংটা হচ্ছে এরকম যে তারা সব শ্রেণী পেশার মানুষকে কেয়ার করবে এবং অসুস্থ মানুষের সেবা করবে, অথবা সুস্থ মানুষেরও সেবা করার মতো অনেক কিছু আছে। মানে সুস্থ মানুষের সেবা বলতে যে ধরো তার ভালো স্বাস্থ্য, তার কোনো রোগ নাই, কিন্তু তার এই ভালো স্বাস্থ্যটা কন্টিনিউ রাখার জন্য যে একটা প্রক্রিয়া, সেটা হচ্ছে সুস্থ মানুষের সেবা করা। আচ্ছা, এটা যে কোনো সেটিংসে, এটা হতে পারে যে কোনো হসপিটালে বা কোনো ক্লিনিক্যাল সেটিংয়ে বা যে কোনো জায়গায় হতে পারে। ওকে, সো নার্সিং কী কী ইনক্লুড করে দেখো, ইট ইনক্লুডস দ্য প্রমোশন অফ হেলথ, দ্য প্রিভেনশন অফ ইলনেস অ্যান্ড দ্য কেয়ার অফ ডিসেবলড অ্যান্ড ডাইং পিপল। এই লাইনটার মানে হচ্ছে, তো নার্সিং প্রফেশনের মধ্যে কী কী কাজ থাকে একজন নার্সের। প্রমোশন অফ হেলথ, সো তোমরা যারা নার্সিংয়ে পড়বে তারা জানতে পারবে হেলথ প্রমোশন কি। হেলথ প্রমোট মানে কোনো কিছুর উন্নতি করা, কোনো কিছুকে ডেভেলপ করা, যা আছে সেটার থেকে আরও ভালো একটা স্টেটে নিয়ে আসা, সেটার মানে হচ্ছে হেলথ প্রমোশন। মানে হেলথ প্রমোশন মানে হচ্ছে ধরো অসুস্থ হলে তাকে সুস্থ করা, বা যদি সে সুস্থ থাকে তাহলে তার স্বাস্থ্যটাকে আরও ভালো করা। আর প্রিভেনশন অফ ইলনেস মানে হচ্ছে রোগ যেন না হয় সে অনুযায়ী কিছু স্টেপ নেওয়া বা কিছু পদক্ষেপ নেওয়া। সো যেমন আমরা যদি হ্যান্ড ওয়াশিংটা করি ঠিক মতো, তাহলে আমাদের পেটের যে রোগ হয় সেটা 30% কমে যায়। সো এটা হচ্ছে একটা প্রিভেনশন মেথড। অথবা প্রিভেনশন আরও মেথড আছে, যেমন ধরো তুমি হুন্ডা চালাও, মানে তুমি বাইক চালাও, তুমি হেলমেট ইউজ করো না। সো তুমি যদি হেলমেট ইউজ করো তাহলে তোমার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলে তোমার ক্ষতির পরিমাণটা অনেক কম থাকবে। এটা হচ্ছে প্রিভেনশন। প্রিভেনশন মানে কোনো একটা ব্যবস্থা নেওয়া যার কারণে তোমার কোনো প্রবলেম হবে না। ওকে, সো কেয়ার অফ ইল। আর নার্সিং কী কী করে, কেয়ার অফ ইল, অসুস্থ মানুষের সেবা করে, অথবা ডিজেবল মানুষের সেবা করে। যেমন ডিজেবল মানুষ বলতে যেমন মনে করো যারা প্রতিবন্ধী বা সোশ্যালি ডিসঅ্যাডভান্টেজেস, যেমন খুবই আর্থিকভাবে অসচ্ছল বা
শারীরিকভাবে পঙ্গু বা বিকলাঙ্গ এই টাইপের। সো এই টাইপের মানুষের সেবা করতে হয়, এবং ডাইং পিপল এবং যারা মুমূর্ষ, যারা মরার মতো অবস্থা, তাদের কেয়ার করে। আমি একটা কথা শেয়ার করি, মানে একটা স্টোরি আমার রিয়েল লাইফের। আমি যখন এই বছরই আমরা সেন্টার ফর চিলড্রেন অ্যান্ড উইমেন, এটা হচ্ছে আশুলিয়াতে অবস্থিত, আমরা এখানে প্র্যাকটিস করি। এটা হচ্ছে আমাদের মিডওয়েফারি লাস্ট ইয়ারের একটা কোর্স। সো সেখানে আমি যখন প্র্যাকটিস করতে যাই, আমাদের ওইখানে ওই হসপিটাল আমাদের প্রথম দিন ছিল। আমাদের টিমে আমরা 6 জন ছিলাম। আমরা 2 জন ছেলে, 4 জন আপু ছিল। সো ওখানে আমি যখন গিয়েছিলাম, তো আমরা ওখানে ইমার্জেন্সিতে কাজ করেছি ওই দিন। এমার্জেন্সিতে একটা পেশেন্ট, মহিলা পেশেন্ট আসলো। তার প্রেশার আলসার, মানে এটাকে ডিকুবিটাস আলসারও বলা হয়, মানে পায়ের গোড়ালির একদম হাড্ডি দেখা যাচ্ছে। ওই মহিলাটা ডায়াবেটিস ছিল, পরে পায়ে ইনফেকশন হয়, মানে প্রেশার আলসারটা হয়। পরে পায়ের গোড়ালির স্কিন আর নাই, মানে চামড়া আর নাই, একদম হাড্ডি দেখা যায়। সো সে হচ্ছে প্রতিদিন তাকে করতে হয়, ড্রেসিং করতে হয়, ড্রেসিং চেঞ্জ করতে হয়। সো যখন ওইখানে নার্স ভাইয়াটা তার ব্যান্ডেজটা খুললো, মানে এমন একটা গ্রান আসলো, সো মানে খারাপ গন্ধ আর কি, যেটা মরা স্কিন, মানে পচা স্কিন থেকে যেরকম গন্ধ আসে। সো এটা ঘৃণা করার কিছু নেই, ঠিক আছে? এখানে আমার মা হতে পারতো, মহিলাটা আমার বোন হতে পারতো, বা আমার ভাই হতে পারতো, তোমার ফ্যামিলি মেম্বার কেউ হতে পারতো, উই ডোন্ট নো। সো আমি অনেকেই নাক কচলায় যে খারাপ গন্ধ, মানে এটা অনেকে কেয়ার করতে চায় না কেন? সে তো আমার মা হতে পারতো, সে আমার বাবা হতে পারতো, সে আমার পরিবারে কেউ হতে পারতো, সে তোমার পরিবারে কেউ হতে পারতো। সো এই আর কি, রোগ নিয়ে কখনো মানে অবহেলা এগুলো করে ঠিক হবে না। অ্যাজ এ নার্স তুমি এটা তোমার দায়িত্ব, ইউ হ্যাভ টু ডু ইট। তারপর আমি আর আমাদের ম্যাম ছিল, আমরা 2 জনে মিলে ওইটা ড্রেসিং করেছিলাম। সো এটা একটা এক্সপেরিয়েন্স, মানে যে কোনো পেশেন্টের জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে কাজ করার জন্য, কারণ তুমি নার্স, তুমি মানুষের সেবায় নিবেদিত প্রাণ, এটাই। ওকে, সো আমি চলে যাচ্ছি নার্সিং সম্পর্কে আর কিছু কথা বলবো, দেখি লাইভে আর কিছু কমেন্ট কেউ করেছে কিনা। থ্যাংক ইউ সো মাচ তানিয়া। তোমাদের যদি কোনো কিছু জানার থাকে নার্সিং ভর্তি সম্পর্কে, কমেন্ট করে জানাও, আর কানেক্ট থাকো, আমি নার্সিং সম্পর্কে আরও কিছু কথা বলবো। সো এখন আমি আলোচনা করব নার্সিংয়ের ক্যারিয়ার সম্পর্কে, মানে নার্সিং করে কি কি কাজ করা যায়, কি পোস্টে যাওয়া যায়, বেতন কত হয়। সবার প্রথম কথা, ভাই বেতন কত? ওকে ফাইন। সো নার্সিংয়ের কাজের ক্ষেত্র এবং অভিজ্ঞতা অনুযায়ী বিভিন্ন পোস্ট রয়েছে, মানে তোমার কোয়ালিফিকেশন অনুযায়ী। তুমি যদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স কমপ্লিট করো, বা তুমি মিডওয়াইফারি কমপ্লিট করো, বা বিএসসি নার্সিং কমপ্লিট করো, তোমার যোগ্যতা অনুযায়ী এবং তোমার অভিজ্ঞতা এবং তোমার কোয়ালিফিকেশন অনুযায়ী বিভিন্ন জব রয়েছে বাংলাদেশে। হসপিটালের কথা যদি বলি, সেক্ষেত্রে একদম সর্বনিম্ন পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট নার্স। এটা মূলত নার্সিং ব্যাকগ্রাউন্ডের কেউ না, তারা এইচএসসি পাস বা এসএসসি পাস, তারা নার্সকে হেল্প করে, কিন্তু তাদের কিছু ট্রেনিং করানো হয় তাদেরকে। আর তারপরে নার্সিং কোর্স কমপ্লিট করে, বিএসসি নার্সিং বা ডিপ্লোমা নার্সিং কমপ্লিট করে যেই পোস্টটা, সেটা হচ্ছে স্টাফ নার্স বা সিনিয়র স্টাফ নার্স, এটাকে অ্যাসিস্ট্যান্ট বলা হয়, বা নার্সিং অফিসার। বর্তমানে এই পোস্টটার নাম দেওয়া হয়েছে নার্সিং অফিসার বা সিনিয়র স্টাফ নার্স। তার পরবর্তী উপরের পোস্ট হচ্ছে নার্সিং সুপারভাইজার, তার উপরের পোস্ট হচ্ছে ডেপুটি নার্সিং সুপারিনটেন্ডেন্ট, তারপরে হচ্ছে নার্সিং সুপারিনটেন্ডেন্ট। আমি এটা ঠিকভাবে উচ্চারণ করতে পারছি না, ও মাই গড। আচ্ছা, এইগুলো পোস্ট আছে হসপিটালে। এছাড়াও আরও এক্সপিরিয়েন্স যত বাড়ে, তোমার স্যালারি এবং সব কিছু আস্তে আস্তে বৃদ্ধি পায়। আর নার্সিংয়ের 2টা সাইড আছে, একটা হচ্ছে হসপিটাল সাইড, আর একটা হচ্ছে লেখাপড়া সাইড, মানে টিচিং সাইডে। সো যারা অনেকেই ইন্টারেস্টেড, যারা ভালো স্টুডেন্ট বা ইভেন মিডিয়াম মানের স্টুডেন্ট বা যে কোনো স্টুডেন্ট নার্সিংয়ের, সেও টিচার হতে চায় এক পর্যায়ে।
সে টিচিং প্রফেশনে আসতে চায়। সো যারা নার্সিং ইনস্টিটিউট বা নার্সিং কলেজে টিচিং প্রফেশনে আসতে চাও, তোমাদের জন্য এই পোস্ট আছে, যেমন নার্সিং লেকচারার মানে নার্সিং ইনস্ট্রাক্টর বা নার্সিং টিচার, নার্সিং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। সো যাদের 2-3 বছর এক্সপিরিয়েন্স হবে তাদেরকে প্রফেসর উপাধিটা দেওয়া হয়, প্রমোশনটা দেওয়া হয়। তারপর প্রফেসর লেকচারার মানে তুমি একজন সিনিয়র লেকচারার, অথবা তুমি ভাইস প্রিন্সিপাল হতে পারো, ওই নার্সিং ইনস্টিটিউট বা কলেজের প্রিন্সিপাল হতে পারো, এই সুযোগগুলো আছে। সো এই হচ্ছে মানে দুইটা সাইড, একটা হচ্ছে হসপিটাল সাইড আর একটা হচ্ছে ক্লিনিকা মানে টিচিং সাইড, দুই সাইডেই তুমি আসতে পারো। সো এখন আমি বলবো যে কীভাবে টিচিং প্রফেশনে আসা যায়। সো ফার্স্ট অফ অল, যারা বিএসসি নার্সিং কমপ্লিট করো, টিচিং প্রফেশনে আসা তোমাদের জন্য খুবই ইজি। মানে বিএসসি নার্সিং কমপ্লিট করার পর তোমার যদি 2-3 বছর বা 2-1 বছর ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থাকে, মানে হসপিটাল নার্সিং জবে তোমার এক্সপিরিয়েন্স থাকে, তাহলে তুমি টিচিং প্রফেশনে আসতে পারো। আর যদি এখন ডিপ্লোমাদের কথা বলবো, এখন অনেকেই বলবে ভাইয়া আমরা তো ডিপ্লোমা পড়তেছি, আমরা তো ডিপ্লোমা পড়বো, আমরা কি চাইলে টিচার হতে পারবো না? হ্যাঁ, তোমরাও পারবা। শুধু ডিপ্লোমা করে আমি যতদূর জানি টিচার হওয়া যায় না ভালোভাবে। সো ডিপ্লোমা করার পর তোমাকে পোস্ট বেসিক বিএসসি 2 বছরের কোর্স, যেটা বিএসসি সমমান, মানে যারা ডিপ্লোমা করবা তোমাদের জন্য পোস্ট বেসিক বিএসসি নার্সিং, এটা 2 বছরের কোর্স, এটা কমপ্লিট করে তোমরা টিচার হতে পারবা। সো এটা হচ্ছে পার্থক্য, অনেকেই জানো অনেকেই জানো না। আচ্ছা আচ্ছা, তো হসপিটালে আসলে যদি কেউ কাজ করো তাহলে তোমার দায়িত্বগুলো কি হবে, এগুলো অনেকেই জানতে চায়, একটু সাধারণভাবে বলে দেই। সো বিভিন্ন হসপিটালের বিভিন্ন সাইড আছে, যেমন এমার্জেন্সি ওয়ার্ড, জেনারেল ওয়ার্ড, মেল ওয়ার্ড, ফিমেল ওয়ার্ড, বা আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, বা পেডিয়াট্রিক মানে শিশুদের ওয়ার্ড, বা এনআইসিইউ বা মানে খুবই ছোট বাচ্চাদের যে ওয়ার্ড। সো এই ওয়ার্ড আছে হসপিটালে। তো এটার ধরন অনুযায়ী, তোমার জব অনুযায়ী তোমার কাজের রেসপন্সিবিলিটিগুলো, মানে কি কাজে কি কি করতে হবে তোমাকে, সেগুলা তুমি যখন জব পাবা তখন ওই জবের মধ্যে জব ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে। আর তোমার কাজ যদি বলো, যেমন নর্মালি কাজ হচ্ছে, নার্সদের কাজ হচ্ছে পেশেন্টকে ঠিক মতো ঔষধ দেওয়া, আবার সেগুলো নোট করা, কী কী ওষুধ দিয়েছো, কোন টাইমে দিয়েছো, ভাইটাল সাইনগুলো দেখা প্রতিনিয়ত 2-3 ঘন্টা পর পর, যেমন ব্লাড প্রেশার দেখা, অক্সিজেনটা দেখা, তারপর প্রেশার দেখা, পালস দেখা, এই জিনিসগুলো দেখা। তাছাড়াও সুগার দেখতে হয়, মানে ডায়াবেটিসের মাত্রাটা দেখতে হয়, এই জিনিসগুলো করতে হয়। এছাড়াও যদি অন্যান্য টাস্ক থাকে সেগুলো ডক্টর বলে দেয়, বা রুগীর প্রেসক্রিপশনে লেখা থাকে, সেগুলা মানে একটা টাইম পর পর করতে হয়। আবার নার্সদের বড় একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে তাদেরকে হেড টু টো অ্যাসেসমেন্ট শিখতে হয় ভালোভাবে। যখন তোমরা নার্সিংয়ে পড়বা তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে, মানে পা হতে মাথা পর্যন্ত, মানে মাথা থেকে পা পর্যন্ত আপাদমস্তক, হেড টু টু বলা হয় আর কি এটাকে, অ্যাসেসমেন্ট, হেলথ অ্যাসেসমেন্ট। সো এটা নার্সদের শিখতে হয়, সেটা করতে হয় অনেক ক্ষেত্রে, সেটা রুগীর জন্য খুব ইম্পর্ট্যান্ট। সো রুগীর স্বাস্থ্যের কি অবস্থা সেটা ডক্টরকে বলতে হয়, মানে তার প্রেশার কেমন, তার অন্যান্য অবস্থা কেমন, সেগুলো বলতে হয়। এই জিনিসগুলো আর কি নর্মালি একজন নার্স করে থাকে। সো আমি দেখি কেউ কোনো কমেন্ট করে কিছু জানতে চাচ্ছে কিনা ইতিমধ্যে। ওকে, তানিয়া আক্তার, তুমি আপু লিখেছো গভর্নমেন্টে যদি নার্সিংয়ে চান্স না পাই তাহলে কি প্রাইভেটে নার্সিং স্টাডি করলে গভর্নমেন্ট, হ্যাঁ শিওর, ওয়াই নট। আমি তো একটু আগেই বলেছি, তুমি আবার লাইভ শেষে পুরো ভিডিওটা দেখবা, তাহলে তুমি ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবা। আমি আবার বলছি, সো সরকারি এবং বেসরকারি নার্সিংয়ের মধ্যে কোনো পার্থক্য নেই, সার্টিফিকেটে কোনো পার্থক্য নেই। সরকারিতে পড়ে যারা একটা জবের জন্য অ্যাপ্লাই করবে, তুমিও ঠিক সেম জবের জন্য অ্যাপ্লাই করতে পারবা, এবং সেটা যদি সরকারি হয় নো প্রবলেম, কোনো সমস্যা নেই। তুমি বেসরকারিতে পড়তে হলে তোমাকে নার্সিং ভর্তি পরীক্ষায় কমপক্ষে 30 বা তার বেশি পেতে হবে, এবং তুমি একটা নির্দিষ্ট বেসরকারি কলেজে ভর্তি হইলে সেখানের কোর্স কমপ্লিট করার পর তুমি অবশ্যই সরকারি চাকরিতে অ্যাপ্লাই করতে পারবা। এবং ধরো সরকারি চাকরিতে মনে করো 1000 লোক নিবে, 1000 নার্স নিবে, কিন্তু মনে করো আবেদন করছে 20,000, সেক্ষেত্রে ওরা মানে পরীক্ষা নিবে, চাকরির পরীক্ষা, নার্সিং চাকরির পরীক্ষা নিবে, সে পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারা জব পাবে। সেখানে অনেক
বেসরকারি স্টুডেন্টও বাদ পড়তে পারে বা সরকারি স্টুডেন্টও বাদ পড়তে পারে, মানে তোমার কোয়ালিটি অনুযায়ী তুমি জব পাবা, সেটা সরকারি হোক বা বেসরকারি হোক। ঠিক আছে, ওকে। অন্য কিছু জানতে চাইলে বলতে পারো। ওকে, মিশু ভাইয়া লিখেছ নার্সরা কি সেকেন্ড ক্লাসের মর্যাদা পায়? হ্যাঁ অবশ্যই ভাইয়া। বর্তমানে নার্সিং, বিএসসি নার্সিং এবং ডিপ্লোমা নার্সিং কোর্স করার পর নার্সিং ইন যে জব, সিনিয়র স্টাফ নার্স বা স্টাফ নার্স, এটা সেকেন্ড ক্লাস অফিসার সমমান। ঠিক আছে, নার্সিং বর্তমানে সেকেন্ড ক্লাস, কিন্তু এটা অচিরেই ফার্স্ট ক্লাস করা হবে, কিন্তু সময় লাগবে। ওকে, সো আরও কিছু নার্সিং সম্পর্কে আমার আলোচনার বিষয় আছে। সো আমরা সবাই জানি, এখন কিছু কমন কথা নিয়ে কথা বলবো, সেগুলো হচ্ছে বিএসসি নার্সিং হচ্ছে 4 বছরের কোর্স। বিএসসি নার্সিং মানে ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং। সো যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিতে চাও, আমি অনেককেই দেখেছি কমেন্ট করে যখন বা কোনো পোস্ট করে যখন, আমি দেখেছি যে তারা নার্সিং বানানটা ভুল করে। সো এটা খুব একটা নেগেটিভ দিক যে তুমি নার্সিং পড়তে আসতেছো বাট তোমার নার্সিং বানানটা ভুল হচ্ছে। আমি সবাইকে রিকোয়েস্ট করব নার্সিং বানানটা ভালোভাবে দেখবে। সো বিএসসি নার্সিং হচ্ছে 4 বছরের কোর্স বেসিক্যালি। 4 বছর শেষে আবার 6 মাস ইন্টার্নশিপ আছে, মানে 4 বছর 6 মাসে মানে বিএসসি নার্সিং কোর্স কমপ্লিট হয়। আর ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্সের জন্য হচ্ছে 3 বছর। ডিপ্লোমাতে আসলে ইন্টার্নশিপ আছে, মনে হয় সেম, মনে হয় 6 মাসই, আমি যতদূর জানি এই আর কি। আর এই তো। সো বর্তমানে নার্সিং কিছু স্ট্যাটিস্টিক দিই, মানে কয়টা ইনস্টিটিউটে কতটা সিট আছে সেগুলো নিয়ে একটু কথা বলি। সো বর্তমানে বাংলাদেশে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্সের জন্য 43টা ইনস্টিটিউট রয়েছে, সেখানে 2580টা সিট আছে, মানে 2580টা সিট আছে। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্সের জন্য 43টা ইনস্টিটিউটে 2580টি সিট রয়েছে। আর ডিপ্লোমা ইন মিডওয়েফারি এই কোর্সটার জন্য বর্তমানে বাংলাদেশে 38টা ইনস্টিটিউট রয়েছে, সেখানে 975টা সিট রয়েছে। মানে ডিপ্লোমা ইন মিডওয়েফারিতে 38টা ইনস্টিটিউটে 975টি সিট রয়েছে। আর এখন আসি ডিপ্লোমা ইন, ওকে ডিপ্লোমা তো বললাম, এখন বিএসসি নার্সিংয়ের কথা বলি। বিএসসি নার্সিংয়ে নর্মালি বাংলাদেশে বর্তমানে 11টি নার্সিং কলেজ রয়েছে, সেখানে 1100টি সিট আছে। সবগুলোতেই বিএসসি ডিপ্লোমা মিডওয়েফারি 10% ছেলে, 90% মেয়ে। সো আর ঢাকাতে আরও 2টা সরকারি নার্সিং কলেজ আছে বিএসসি নার্সিং, সেটা হচ্ছে আমরা যেটাকে পিজি হসপিটাল নামে চিনি, মানে বিএসএমএমইউ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, এটার ফ্যাকাল্টি অফ নার্সিং, মানে বিএসসি নার্সিং আছে সেখানে, কিন্তু সেখানে 25টা সিট ছেলেদের জন্য, 2টা বা 3টা সিট, আর বাকি 22টা বা 23টা মেয়েদের জন্য। এই হলো। আরেকটা আছে আর্মি নার্সিং কলেজ ঢাকাতে, মেয়েদের জন্য এটা শুধু। ঠিক আছে, এখানে কোনো ছেলেরা অ্যাপ্লাই করতে পারে না, কোনো আর্মি নার্সিং কলেজেই ছেলেরা অ্যাপ্লাই করতে পারে না। অনেকে জিজ্ঞেস করে ভাইয়া আমি তো বিএসসি নার্সিংয়ে পরীক্ষা দিব, আর্মি নার্সিং কলেজে কি আমি ভর্তি হতে পারবো? না, আসলে ছেলেদের জন্য আর্মি নার্সিং কলেজে কোনো সিট নেই, এগুলো শুধু মেয়েদের জন্য। সো ঢাকাতে এএফএমআই মানে আর্ম ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউটের নার্সিং ডিপার্টমেন্ট আছে, মানে নার্সিং ইনস্টিটিউট, সেটা 4 বছর মেয়াদি বিএসসি নার্সিং কোর্স। কিন্তু বিএসএমএমইউ আর এএফএমআই এই দুইটার ভর্তি পরীক্ষা সম্পূর্ণ আলাদা, দুইটারই আলাদা আলাদা। মানে সরকারি যে নার্সিং ভর্তি পরীক্ষা হয় এই পরীক্ষা থেকে ওই 2টা নার্সিং কলেজের ভর্তি পরীক্ষা আলাদা, মানে তারা তাদের স্টুডেন্ট ভর্তি করানোর জন্য আলাদা ভর্তি পরীক্ষা নেয় এই পরীক্ষার বাইরে। এই হলো 2টা পার্থক্য। সো 11টি নার্সিং কলেজ, ঢাকাতে আরও 2টি নার্সিং কলেজ, এই 2টি কলেজের ভর্তি পরীক্ষা সম্পূর্ণ আলাদা। আর সো এই 2টি ভর্তি পরীক্ষা কখন হবে, কিভাবে হবে, কেমন করে অ্যাপ্লাই করবে বা কার কি যোগ্যতা লাগবে অ্যাপ্লাই করতে, যদি সার্কুলার প্রকাশিত হয় আমরা গ্রুপে এবং আমাদের পেজে জানিয়ে দেব। সো তোমরা যদি কানেক্টেড থাকো, আমি হোপফুলি আশা করছি অক্টোবর বা নভেম্বরের দিকে সার্কুলার দিবে, সেই টাইমে এখন তোমরা প্রিপারেশন নিতে থাকো। বিএসসি নার্সিংয়ের জন্য প্রিপারেশন সেম, আর্মি নার্সিং কলেজেও এবং বিএসএমএমইউ তো প্রিপারেশন সেম, শুধু মান বন্টনটা একটু আলাদা। এই তো। আর আসি প্রাইভেট নার্সিং কলেজের সংখ্যা নিয়ে। সো অনেকেই চান্স পাবে, অনেকেই চান্স পাবে না, কারণ লিমিটেড সিট, প্রার্থী অনেক বেশি। সেক্ষেত্রে
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারির জন্য বর্তমানে বাংলাদেশে 165টি নার্সিং ইনস্টিটিউট আছে, সেখানে 7,980টি সিট আছে। কয়টি? 7,980টি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারির জন্য 165টা ইনস্টিটিউট আছে বাংলাদেশে বেসরকারি। আর শুধু ডিপ্লোমা ইন মিডওয়াইফারির জন্য বাংলাদেশে বর্তমানে 17টি ইনস্টিটিউট আছে, সেখানে 590টি সিট আছে। কয়টি? 590টি সিট আছে ডিপ্লোমা ইন মিডওয়াইফারির জন্য বেসরকারি। আর বাংলাদেশে বর্তমানে বেসরকারি নার্সিং কলেজের সংখ্যা 59টি। কয়টি? 59টি বেসরকারি নার্সিং কলেজে 2,700টি সিট আছে। 2,700 মানে 2700টি সিট রয়েছে প্রতি বছর। সো নার্সিং কোর্স শেষে অবশ্যই ইন্টার্নশিপ আছে। এই ছিল। সো আবেদনের যোগ্যতা নিয়ে আমাদের গ্রুপের অ্যানাউন্সমেন্ট অপশনে অনেক পোস্ট আছে, তোমরা কাইন্ডলি দেখে নিবা। সো আমি জাস্ট একটু সংক্ষেপে বলছি। সো যাদের সায়েন্স গ্রুপ, যাদের এসএসসি এইচএসসি সায়েন্স গ্রুপ, তারা বিএসসি নার্সিংয়ে অ্যাপ্লাই করবা। যাদের এসএসসি এইচএসসি সায়েন্স গ্রুপ তারা বিএসসি নার্সিংয়ে অ্যাপ্লাই করবা। তোমাদের এসএসসি এবং এইচএসসিতে কমপক্ষে মিনিমাম 2.5 করে জিপিএ লাগবে এসএসসি এবং এইচএসসিতে। আবার টোটাল কমপক্ষে 6 পয়েন্ট হইতে হবে। মানে ধরো তোমার এসএসসিতে 2.5, এইচএসসিতে মনে করো 3.5, তাহলে টোটাল তোমার কমপক্ষে 6 পয়েন্ট হয়ে যায়। মানে তোমার এসএসসিতে কমপক্ষে 2.5 থাকতে হবে এবং এইচএসসিতে কমপক্ষে 2.5 হতে হবে, কিন্তু টোটালে আবার গিয়ে 6 পয়েন্ট বা তার বেশি হতে হবে। সো বিএসসি নার্সিংয়ে কারা কারা অ্যাপ্লাই করতে পারবা? যাদের ইন্টারমিডিয়েট পাশের সাল 2017, 18 বা 19, এর আগে যারা ইন্টারমিডিয়েট কমপ্লিট করছো তারা কিন্তু বিএসসি নার্সিংয়ে আবেদন করতে পারবা না। সো যাদের ইন্টারমিডিয়েট পাশের সাল 2017, 18 বা 19, তারা এই বছর নার্সিং ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবা। এবার আসি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে কারা কারা অ্যাপ্লাই করতে পারবা। সো যাদের এসএসসিতে কমপক্ষে জিপিএ 2.5 এবং এইচএসসিতে জিপিএ কমপক্ষে 2.5 এবং টোটাল এসএসসি এবং এইচএসসি জিপিএ কমপক্ষে 5.5, তারাই ডিপ্লোমা নার্সিং অ্যাপ্লাই করতে পারবা। সেক্ষেত্রে তোমরা সায়েন্স, কমার্স, আর্টস যে গ্রুপ থেকে আছো অ্যাপ্লাই করতে পারবা। যে গ্রুপে মিনস তোমরা এসএসসি এইচএসসিতে যারা সায়েন্স গ্রুপ তারাও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যাপ্লাই করতে পারবা, যারা আর্টস থেকে তারা অ্যাপ্লাই করতে পারবা, যারা কমার্স থেকে তারাও অ্যাপ্লাই করতে পারবা। আর ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং বিএসসি নার্সিং দুইটাতে ছেলে মেয়ে উভয় অ্যাপ্লাই করতে পারে, কিন্তু ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এই কোর্সটা শুধুমাত্র মেয়েদের জন্য। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সটা কাদের জন্য? শুধুমাত্র মেয়েদের জন্য, মানে কোনো ছেলেরা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি পড়তে পারবে না। ডিপ্লোমা মিডওয়াইফারিতে কারা কারা আবেদন করতে পারবা? যাদের এসএসসিতে মিনিমাম কমপক্ষে 2.5 এবং এইচএসসিতে কমপক্ষে 2.5 এবং টোটাল কমপক্ষে 5.5, তারা অ্যাপ্লাই করতে পারবা যে কোনো গ্রুপ থেকে, আর্টস, কমার্স বা সায়েন্স গ্রুপ থেকে। তোমাদের এসএসসি এবং এইচএসসি পাশের সালগুলো হচ্ছে এসএসসি যারা 2015, 16, 17 এবং এইচএসসি যারা 2017, 18, 19 পাস করেছো, তারা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এই দুইটাতে অ্যাপ্লাই করতে পারবা। খুব গুরুত্ব সহকারে শোনো, যারা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স বা ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে ভর্তি পরীক্ষা দিবা, যাদের এসএসসি 2015, 16, 17 এবং এইচএসসি 2017, 18, 19, তারা শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবা। এর আগে যারা এসএসসি বা এইচএসসি কমপ্লিট করছো তারা কিন্তু পারবা না। যেমন যদি কারো এসএসসি 2014 বা এসএসসি 2013, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবা না। যাদের এসএসসি সর্বনিম্ন 2015, 16, 17 এবং এইচএসসি 2017, 18, 19 এই ক্রাইটেরিয়ার মধ্যে যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবা, অন্যরা পারবা না। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমি কমেন্টের দিকে যাই, দেখি কেউ কোনো কমেন্ট করেছে কিনা নতুন কিছু জানার জন্য। ওকে, মোহাম্মদুল্লাহ মজুমদার ভাইয়া লিখেছেন, বিএসসি বা ডিপ্লোমা নার্সিং কোর্স শেষ করার পর পদমর্যাদা দুইটা কি এক? ওকে ভাইয়া শোনেন, এখন পর্যন্ত বাংলাদেশে নার্সিং হসপিটাল সাইডে মানে ক্লিনিক্যাল সাইডে বিএসসি এবং ডিপ্লোমাদের জবের পোস্টটা একই,
কিন্তু কোয়ালিটির থেকে বিএসসি নার্সিংরা এগিয়ে থাকে এবং ডিপ্লোমারা একটু পিছিয়ে থাকে, কারণ বিএসসি হচ্ছে অনার্সের সমান 4 বছরের কোর্স এবং ডিপ্লোমা হচ্ছে 3 বছরের কোর্স। ওকে, এটাই হচ্ছে পার্থক্য। কিন্তু জবের পোস্ট হচ্ছে সিনিয়র স্টাফ নার্স। জবের পোস্টটা এক, স্যালারিও এক, সব এক, কিন্তু এগুলা আস্তে আস্তে আরও চেঞ্জ হবে। বিএসসিদের জন্য নতুন বড় পোস্ট তৈরি হবে এবং ডিপ্লোমাদের জন্য আলাদা পোস্ট হবে, কিন্তু সময় লাগবে। বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ ভেরি মাচ। সো যারা বিএসসি নার্সিং কমপ্লিট করো অনেকেই দেশের বাইরে যেতে চাও, যারা বিএসসি নার্সিং কমপ্লিট করবা এবং যারা দেশের বাইরে যেতে চাও তাদের জন্য বলবো, তোমরা অবশ্যই 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 তোমাদের ইংলিশে গুরুত্ব দাও। যখন নার্সিংয়ে চান্স পাবা, সরকারিতে পড়ো বা বেসরকারিতে পড়ো, নো ম্যাটার, কোনো ব্যাপার না, যেখানেই পড়ো ইংলিশটাকে ইমপ্রুভ করো। উইদাউট ইমপ্রুভিং ইউর ইংলিশ ইউ কান্ট ইমপ্রুভ ইউর গ্রেডস ইভেন। মানে নার্সিংয়ে যদি তুমি ইংলিশকে ইমপ্রুভ না করো, মানে তুমি তোমার নার্সিংয়ের গ্রেডও ভালো করতে পারবে না। বিদেশ তো অনেক পরের কথা। সো ইংলিশকেই যদি ফার্স্ট ইয়ার থেকে গুরুত্ব দাও, ইংলিশটাকে যদি ভালোভাবে শেখো, তোমার স্পোকেনটা, তোমার রিডিং রাইটিং সব কিছু যদি ইমপ্রুভ করো, তাহলে বিদেশ তোমার জন্য সহজ হবে। আর বিএসসি নার্সিং কমপ্লিট করে দেশের বাইরে যাওয়ার সুযোগ আছে। অনেক দেশে নার্সিংয়ের অনেক ভালো ভালো ডিমান্ড আছে। সেক্ষেত্রে আমি বলবো তোমরা ভালোভাবে পড়াশোনা করতে হবে। আসলে পড়াশোনা ছাড়া কোনো উপায় নাই ভালো কিছু করার। আচ্ছা, এগুলো নিয়ে আমরা আলাদা ভিডিওতে আমাদের গ্রুপেই আর কি পোস্ট করা হবে। নার্সিং ক্যারিয়ার নিয়ে, ছেলেদের নার্সিং ক্যারিয়ার নিয়ে বা টিচিং প্রফেশন নিয়ে, মানে বিভিন্ন সেগমেন্টে আমরা আলাদা আলাদা ভিডিও বানাবো। তোমরা কানেক্টেড থাকিও। সো আমি প্রায় 1 ঘন্টা কথা বলেছি, আই নিড এ ব্রেক। সো এই ফাঁকে তোমরা, মানে এই বিরতিতে তোমরা কমেন্টে জানাও তোমরা আর কি জানতে চাচ্ছ। তো আমি এগুলো নিয়ে আলোচনা করব। আমার বেসিক যে জিনিসগুলো, কমন যে জিনিসগুলো, সেগুলো অলরেডি আলোচনা করেছি। যদি অন্য কিছু তোমরা জানতে চাও সেগুলো বলো। আর যারা নতুন জয়েন হয়েছো লাইভে, তোমাদেরকে বলবো তোমরা তোমরা মানে সো তোমরা যদি কিছু জানতে চাও আমাকে কমেন্ট করে জানাও, আমি আছি। ঠিক আছে? তোমরা যদি কিছু জানতে চাও কমেন্ট করে জানাও, তাহলে আমি অ্যান্সার করব।
এর জন্য বিএসসি যারা পরীক্ষা দিবা বা ডিপ্লোমা বা মিডওয়াইফারি যারাই পরীক্ষা দাও তোমাদেরকে অবশ্যই মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট ওয়ার্ল্ড এই বইগুলো পড়তে হবে। মানে এগুলো প্রতি মাসে পাওয়া যায়, প্রাইস 20 টাকা, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট ওয়ার্ল্ড। আর যে কোনো একটা সাধারণ জ্ঞান বই ফলো করবা, যেমন নতুন বিশ্ব, প্রফেসর্স প্রকাশনীর বইটা খুব ভালো, আমিও পড়েছি এই বইটা। আমিও পড়েছি বলতে আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোচিং করতাম তখন পড়েছিলাম। আর জুবায়ের জিকে বইটাও পড়তে পারো, এই বইটাও ভালো বই। আর ইংরেজির জন্য যারা ইংরেজিতে ভালো করতে চাও, যাদের প্রিপারেশনটা আরও ভালো করতে চাও, তোমরা এই দুইটা বই ফলো করতে পারো, দুইটার যে কোনো একটা বই ফলো করতে পারো। যেমন ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামস, প্রফেসর্স প্রকাশনীর বইটা, এবং অ্যাপেক্স, এই বইটা হচ্ছে খুব ভালো বই, দুইটাই ভালো বই, যে কোনো একটা ফলো করতে পারো যারা বিএসসি ডিপ্লোমা এবং মিডওয়াইফারিতে ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য। আর যারা বিএসসি ডিপ্লোমা মিডওয়াইফারিতে ভর্তি পরীক্ষা দিবে সবাই এই বইটা পড়তে হবে। 9-10 সাধারণ বিজ্ঞান বইটা পড়তে হবে, সাধারণ বিজ্ঞান জেনারেল সায়েন্স এই বইটা পড়তে হবে। আর এটারই আরেকটা এমসিকিউ টাইপের একটা বই আছে, মানে একটা গাইড পাওয়া যায় বাজারে, সেটা হচ্ছে প্রফেসর্স এমসিকিউ রিভিউ সাধারণ বিজ্ঞান। এই বইটা খুব ভালো মানের বই, এখানে এমসিকিউ ভাবে খুব সুন্দরভাবে সাধারণ বিজ্ঞানের যে এমসিকিউগুলো সেগুলো আছে, এটা ফলো করতে পারো, খুব ভালো বই হবে। এই তো। আর ভর্তি পরীক্ষার টাইম নিয়ে অনেকে খুব কনফিউজড, আসলে আমি একটু কথা বলবো এটা নিয়ে। গত বছর অক্টোবর মাসের শেষ সপ্তাহে নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার দেয়, তারিখটা হচ্ছে 27 তারিখ, অক্টোবর মাসের 27 তারিখ, মানে অক্টোবর মাসের একদম শেষ সপ্তাহে গত বছর সার্কুলার দিছে। তা আমরা আশা করি এই বছরও অক্টোবর মাসের শেষের দিকে অথবা নভেম্বর মাসের প্রথমে সার্কুলার দিবে। এই বিষয়টা আসলেই প্রথমেই বলা উচিত ছিল, মানে অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরের প্রথমেই সার্কুলার দিবে, তার 20 দিন কি 1 মাস পর নার্সিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সার্কুলারের মধ্যেই সব কিছু উল্লেখ করা থাকবে, আমি সেটা নিয়ে আলাদা ভিডিও বানাবো এবং গ্রুপে পোস্ট করব, সেটা নিয়ে কথা বলবো, মানে কিভাবে আবেদন করতে হবে, কারা কারা আবেদন করতে পারবা, বা কোথায় গিয়ে আবেদন করতে হবে, কিভাবে আবেদন করতে হবে, সব কিছু নিয়ে আলাদা আমি আলোচনা করব পরবর্তীতে। আর আমি দেখতেছি অনেকেই পড়াশোনা বাদ দিয়ে শুধু ফেসবুক আর ইউটিউব এগুলো করতেছে, আসলে এগুলা লাইফে অনেক করতে পারবা, কিন্তু এখন যে তোমার গোল্ডেন টাইম, এই সময়টা তো চলে যাচ্ছে, এই সময় তো আর ফিরে আসবে না বাবা। ভালো করে পড়ো। সো অনেকেই ভাবতেছে হাতে তো আরও 3 মাস আছে, আস্তে আস্তে প্রিপারেশন নেব, আসলে এত সময় পাবা না, পরে দেখবা মাথা আউট হয়ে গেছে, পরে দেখবা পড়তে ইচ্ছা করবে না। কারণ যারা আসলে চান্স পেতে চায় না, অনেক নার্সিং কারা আসে মোটামুটি মধ্যবিত্ত ফ্যামিলি, বা যারা ফ্যামিলির দায়িত্ব নিতে চায়, মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি, যারা পরিবারের অসচ্ছলতার কারণে নিজে কিছু করতে চায়, হ্যাঁ, তারা নার্সিংয়ে আসতে চায়। তো তারা কি ভাবছো প্রিপারেশন ছাড়া চান্স পাবে? প্রিপারেশন তারাই ভালোভাবে নিচ্ছে, কিন্তু যারা আরামে আছো, এখনও পড়ার কোনো নামগন্ধ নাই, মানে আমি সবাইকে রিকমেন্ড করি ডেলি 4 থেকে 6 ঘন্টা কমপক্ষে পড়তেই হবে, আদারওয়াইজ চান্স পাওয়া যাবে না। হয়তো চান্স পেতে পারো, সেটা তোমার ভাগ্য হইতে পারে, কিন্তু নর্মালি চান্স পেতে হলে তোমাকে ডেলি 4 থেকে 6 ঘন্টা পড়তেই হবে। সো ভালোভাবে প্রস্তুতি নাও, আমি সবার জন্য প্রার্থনা করি যেন সবাই ভালোভাবে প্রস্তুতি নিতে পারো, এবং মানে অল্প কয়েকদিন পরে চান্স পেয়ে যাবে, এই ধরনের ধান্দা মাথা থেকে মুছে ফেলো। আসলে অল্প পরে কোথাও চান্স পাওয়া যায় না, বিশ্ববিদ্যালয়েও না। আর আন্দাজে দাগানোর ধান্দা বাদ দাও, যেটা তুমি পারো সেগুলোই দাগাবা। নার্সিংয়ে নেগেটিভ মার্কিং নাই, ঠিক আছে, বাট তবুও তুমি যেটা 100% শিওর সেগুলো আগে দাগাই ফেলবা, পরে যেগুলো পারো না সেগুলো চিন্তা ভাবনা করে আস্তে আস্তে দাগাবা, পরীক্ষার জন্য বলছি। আর যারা মানে আসলেই চান্স পেতে চাও, তাহলে তোমাকে অন্যদের থেকে এগিয়ে থাকতে হবে না, সেক্ষেত্রে কী করতে হবে, অন্যদের থেকে বেশি পড়ে প্রিপারেশন নিতে হবে, এটাই হচ্ছে পার্থক্য। সো নিজেকে প্রস্তুত করে তোলো, সাফল্য তোমার দিকেই ইনশাল্লাহ ধাবিত হবে। অল দ্য বেস্ট। আমি ভিডিও ক্লোজ করে দিব একটু পরেই, কারণ আর আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা যদি চাও আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি আসলে চ্যাটিং করাটা রিকমেন্ড করি না, আমার পার্সোনালি আমার এত টাইম নেই। অনেকেই নক করে, কিন্তু আসলে
ফেসবুকে আমি যদি মোস্ট অফ দ্য টাইম কাটাই দিই, আমারও তো লাইফ আছে। আমি এখন 4th বর্ষ, আমার এটা লাস্ট সেমিস্টার। তো আমার অনেক কাজ আছে, অনেক পড়া আছে, অনেক কিছু শেখার বাকি আছে। সো কল করলে 2-3 মিনিটে যেমন কথাটা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া যায়, SMS চ্যাট করে এটা মানে হয় না। সো আমার ফোন নাম্বার দেওয়া আছে আমাদের গ্রুপে। তোমরা যারা যোগাযোগ করতে চাও, বিভিন্ন পরামর্শ চাও নার্সিং ভর্তির ব্যাপারে, আমি অবশ্যই হেল্প করব। আমি ইনশাল্লাহ চেষ্টা করব ভালোভাবে হেল্প করার জন্য এবং তোমার নার্সিংয়ে আসার জন্য। সো দোয়া করবা সবাই আমার জন্য। আমি কলেজ অফ নার্সিং IUBAT-তে, এটা আমার 12th সেমিস্টার, শুরু হবে সেপ্টেম্বর মাসের 5 তারিখ থেকে। সো আমি সবার কাছে দোয়া চাচ্ছি, মানে সবাই আমার জন্য একটু প্রে করবা। আর আমি চাই নার্সিং পেশায় যেহেতু এসেছি, আমি একটা ভালো নার্স হতে চাই, যেহেতু ভালো নার্সের খুব অভাব। সো ভালো মানুষ হতে হবে আগে, তারপর ভালো নার্স হওয়া যাবে, তারপর মানুষ সেবা করা যাবে। আর আমি আসলে পরবর্তীতে আমার টিচিং প্রফেশনে আসার ইচ্ছা, কিন্তু আমি বেড সাইডে মানে হসপিটালেও কাজ করব কয়েক বছর, তারপর ভালো একজন টিচার হতে চাই নার্সিংয়ের। সবাই দোয়া করবা। আমি ভিডিওটি শেষ করে দিচ্ছি। সো সবাই ভালো থাকো, সুন্দর থাকো। আর তোমরা যদি আরও অনেক কিছু জানতে চাও, এই ভিডিওটি যারা দেখতে পারোনি, তোমরা অবশ্যই ভিডিওটি দেখবা। আর যদি ইচ্ছে হয় শেয়ার করে রাখবা টাইমলাইনে, তাহলে পরে জানতে পারবে। এই ভিডিওটি অনেক ইনফরমেটিভ হয়েছে, আমি আশা করছি পরবর্তী ভিডিওগুলো আরও ইনফরমেটিভ হবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এই ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। সো সাবস্ক্রাইব, কমেন্ট করো যে তুমি এই জিনিসটা বোঝো না বা জানতে চাচ্ছ। সো কমেন্ট করবা এবং স্টে কানেক্টেড থাকবে আমাদের গ্রুপে, পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে। সো সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করবা। সবাই ভালো থাকো, সুন্দর থাকো। ওকে, সো আই এম ক্লোজিং দিস ভিডিও। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।